আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে দু চারটা কথা বলার ইচ্ছে পোষণ করেছি। আশা করি আমার এই কথাগুলো পুরোপুরি শুনবেন এবং আপনার মতামত পেশ করবেন। তো দর্শক, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, অসংখ্য ছাত্রদের কিছু যৌক্তিক দাবি নিয়ে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন। এই আন্দোলনে ছাত্রদের কিছু দাবি ছিল, আর এই দাবিগুলো অবশ্যই যৌক্তিক ছিল। আর এই যৌক্তিক দাবি থাকার কারণে এই আন্দোলনটা সকল প্রকার মানুষের কাছে, সকল পেশাজীবীদের কাছে, শ্রমজীবীদের কাছে, ছাত্রদের কাছে, ব্যবসায়ীদের কাছে, একেবারে প্রত্যন্ত অঞ্চলের নিরীহ মানুষের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে। তো এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের অধিকাংশ ছিল ছাত্র। আর এই ছাত্রদের মধ্যে মাদ্রাসার যে ছাত্রগুলো রয়েছে তারাও কিন্তু সরাসরি জড়িত ছিল। তাদের মধ্যে, এই আন্দোলনের মধ্যে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে মাদ্রাসার ছাত্র, আমি যতটুকু জেনেছি, প্রায় ৭৪ জন স্টুডেন্ট তারা শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং এখনো চিকিৎসারত রয়েছেন। ঠিক তেমনিভাবে কলেজ স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, এরাও অনেক নিহত হয়েছে, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এখনো চিকিৎসায় রয়েছেন এবং মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছেন। প্রিয় দর্শক, এই আন্দোলনটি একটা সময় বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই আন্দোলনটি যখন বৈষম্য বিরোধী আন্দোলন, ঠিক তখনই অসংখ্য মানুষের মাঝে একটি আশা জাগিয়েছে যে আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষের মধ্যে যদি কোনো বৈষম্য না থাকে তাহলেই আমরা গড়তে পারবো একটি সুন্দর, একটি আদর্শ বাংলাদেশ। তো সেই আশা নিয়ে এই আন্দোলনটাকে আরো চাঙ্গা করেছে এই দেশের আপামর জনতা। একটি সময় এই আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলন যাদের সাথে ছিল, সরকারের সাথে ছিল, সরকার দাবি না মানার কারণে একটা সময় এসে সরকার পদত্যাগ করেছেন। আর পদত্যাগ করার পরে নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগে এই যে ৪-৫ দিন অসংখ্য ছাত্ররা এই দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে ট্রাফিক যে আইন মানার জন্য আমাদেরকে বাধ্য করেছে। এই যে ছাত্রদের অবদান কখনই ভোলার নয়। তো এই যে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক যে আইনগুলো রয়েছে, আমরা যারা মেনে চলি না, আমাদেরকে চলতে বাধ্য করাচ্ছে এবং কিভাবে চলতে হবে সেটা আমাদেরকে শেখাচ্ছে। তো এই জায়গাটার মধ্যেও মাদ্রাসার যে ছাত্ররা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট ভূমিকা রাখছে। তারাও কিন্তু রাজধানী সহ বিভিন্ন জেলা, উপজেলা, শহরে তারা রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক জ্যাম নিরসনে নিরলস কাজ করে যাচ্ছে। ছাত্রদের আরেকটি পদক্ষেপ হচ্ছে
আমাদের দেশটাকে আবর্জনা মুক্ত করে সুন্দর করে গড়ে তোলা। এই আবর্জনা মুক্ত করা এটাও একটি তাদের প্রতিবাদ। তাদের কথা হচ্ছে এই আবর্জনা মুক্ত করব আমাদের দেশটাকে সুন্দর করার জন্য। আর এর মাধ্যমে আমাদের যে দেশে দুর্নীতি করে যে আবর্জনা গড়েছে বা হচ্ছে, আমরা দুর্নীতি মুক্ত করেও এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে বিশ্বের কাছে আমরা প্রেজেন্ট করব। তো এই আন্দোলনেও মাদ্রাসার ছাত্ররা যথেষ্ট ভূমিকা রাখছে। তারাও বিভিন্ন জায়গায় যত রকম আবর্জনা রয়েছে এই আবর্জনাগুলো পরিষ্কার করতে তারা অগ্রণী ভূমিকা রাখছে। আরেকটি পদক্ষেপ হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে বা যে ওয়ালগুলো রয়েছে, দেয়ালগুলো রয়েছে, এই দেয়ালের মধ্যে অনেক রকম লিখনি ছিল। এই লিখনিগুলো আন্দোলনের বিষয় নিয়ে বা বিগত অনেক রাজনৈতিক ব্যক্তিদের লেখা ছিল। এই লেখাগুলোর মাধ্যমে আমাদের যে সুন্দরটা না থাকায় এই সুন্দরটাকে ফুটিয়ে তোলার জন্য স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টরা তারা বিভিন্ন লিখনির মাধ্যমে, প্রতিবাদী কিছু বক্তব্যের মাধ্যমে এবং সুন্দর সুন্দর কিছু বাণীর মাধ্যমে ফুটিয়ে তুলছে। এখানেও কিন্তু মাদ্রাসার ছাত্ররা পিছিয়ে নেই। তারাও তাদের প্রতিভা দিয়ে, আরবি ক্যালিগ্রাফিটি দিয়ে শহরটাকে সুন্দর করার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। তো এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, গতকালকে আমি একটি পোস্টের মাধ্যমে দেখতে পেয়েছি যে মাদ্রাসার ছাত্ররা তাদের যে প্রতিভা দিয়ে সুন্দর একটি স্থানকে আরবি ক্যালিগ্রাফিটি দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলছে। ঠিক এই জায়গাটি কিছু স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা এসে কালো কালি দিয়ে আরবি লেখাগুলো মুছে দিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই একটি জায়গায়, আর আমার এই ভিডিওটি শুধু একটি কারণেই হয়েছে যে মাদ্রাসার ছাত্ররা যে লেখাগুলো লিখেছে এই লেখাটা তো সুন্দর ছিল, এটা তো অসুন্দর ছিল না। এই লেখাটা দেখতে যেমন সুন্দর লেগেছিল, বাস্তবেও এই লেখাটা সুন্দর। তো আপনারা এই লেখাটা কেন মুছে ফেলবেন? মুছে ফেলে আপনারা কেন একটি বৈষম্য তৈরি করবেন? যদি আপনারা বৈষম্য তৈরি করবেন, তাহলে এই বৈষম্য আন্দোলন করে এতগুলো মানুষের রক্ত ঝরানো কেন হলো? এটা আমার একটি প্রশ্ন। আমি আবারও বলবো, বিনীত অনুরোধ করে বলবো, আমাদের মাঝে কোনো প্রকার বৈষম্য তৈরি করা যাবে না। বাংলাদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যারা বসবাস করে, সেটা যে কোনো দলের হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, বাংলাদেশের নাগরিক সবার একটি অধিকার রয়েছে, সবার একটি পরিচয়, আমরা বাংলাদেশি। সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ এই শব্দটি ব্যবহার করা আমি মনে করি অনুচিত। সংখ্যালঘু শব্দটি ব্যবহার করে আমরা কাউকে ছোট করছি, সংখ্যাগরিষ্ঠ শব্দটি ব্যবহার করে আমরা কাউকে বড় করছি। কেন? আমরা কাউকে ছোট করতে ইচ্ছুক না, কাউকে বড় করতে ইচ্ছুক না। আরেকটি কথা হচ্ছে, টুপি পরা, দাড়ি রেখেছে এবং ইসলামের যে পোশাক পাঞ্জাবি পরেছে, এই দৃশ্যটা দেখলেই আপনারা কেন ভাবেন যে শুধু মাদ্রাসার ছাত্র? এটা ভাবা আদৌ ঠিক না। মাদ্রাসার ছাত্র এটা একেবারেই প্রয়োজন, এতটাই প্রয়োজন যে আপনি যদি মাদ্রাসার শিক্ষা অর্জন না করেন, তাহলে আপনি এই ধর্মকর্ম আপনি কি করে মানবেন? আবার যদি জাগতিক যে শিক্ষা রয়েছে, জেনারেল শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা অর্জন না করি,
আমরা তথ্য প্রযুক্তি দিয়ে আমরা কিভাবে এগিয়ে যাব, এই দেশটাকে আমরা কিভাবে এগিয়ে নিব। অতএব উভয় শিক্ষাই আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। আপনাদের অবশ্যই লক্ষ্য করেছেন বা লক্ষণীয় বিষয় হচ্ছে টুপি, দাড়ি, পাঞ্জাবি পরা অসংখ্য ছাত্র রয়েছে যারা কলেজ স্টুডেন্ট, তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, বাট তারা তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন পীর সাহেবের সাথে সম্পৃক্ত হয়ে, বিশেষ করে চরমনাই পীরের সাথে সম্পৃক্ত রেখে তারা ইসলামী পোশাক বা ইসলামের যে সাদৃশ্যগুলো রয়েছে এগুলো তারা ব্যবহার করছে। তো যাকে তাকে আপনার মাদ্রাসার ছাত্র ভেবে অবশ্যই অবহেলা করবেন না। মাদ্রাসার ছাত্রদেরকে তো অবহেলা করবেনই না, তা কাউকে অবহেলা করা অনুচিত। আরেকটি কথা হচ্ছে যে মাদ্রাসার যে ছাত্ররা রয়েছে তাদের মধ্যে অসংখ্য ছাত্র রয়েছে যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তারপরে তারা মাদ্রাসার শিক্ষা অর্জন করছে। আবার অসংখ্য ছাত্র রয়েছে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারপরে কলেজে, ভার্সিটি অর্থাৎ জেনারেল যে শিক্ষাটা রয়েছে শিক্ষাটা অর্জন করছে। অসংখ্য ছাত্র রয়েছে যারা ইংলিশে অনার্স কমপ্লিট করেছে, যারা দেশের শিক্ষা শেষ করে সমাপ্তি ঘটিয়ে উচ্চ উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য বিদেশেও তারা পাড়ি জমিয়েছে। এরকম অসংখ্য ছাত্র রয়েছে এবং তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত হয়ে তারা কলেজ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাদের বেশভূষাগুলো মাদ্রাসা ছাত্রদের মতোই। অতএব এই শিক্ষার মাঝে কোনো বৈষম্য রাখা ঠিক হবে না, আর এই বৈষম্য রাখবেন না। আমি আবারও বলবো, আমাদের যে আন্দোলনটি হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন তখনই সফল হবে যখন আমাদের মাঝে কোনো প্রকার বৈষম্য থাকবে না। আর বৈষম্য যদি থাকে তাহলে এই আন্দোলন অবশ্যই সফল না। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা কষ্ট পাবে। আমি সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাচ্ছি সেই কথাটি হচ্ছে, আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ। আমরা যারা রাজনীতি করি না বা পছন্দ করি না বা কোনো প্রকার রাজনীতির সাথে সম্পৃক্ত না, আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সবাই একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একই সাথে চলব, বাংলাদেশকে গড়ব। নিরাপত্তাহীনতা যে ভুগছি, আমরা সম্পূর্ণ নিরাপদে আমরা চলতে পারবো, ঘরে থাকতে পারবো, ব্যবসা করতে পারবো। আমরা এমন একটি বাংলাদেশ চাই, এর বাইরে আমরা কিছু চাই না। কে কোন কে দেশ চেয়ারে বসলো, কে চেয়ার থেকে নামলো, এটা আমাদের দেখার কোনো বিষয় না। এটার জন্য যারা রাজনীতি করেন তারাই ভাববেন, তারাই বসাবেন, তারাই ভাগাবেন। তাদের এটা তাদের একটি পরিকল্পনা বা তাদের একটি চাওয়া, বা এটা তাদের একটি আমি মনে করি এটাও তাদের একটি পেশা। আর আমাদের মতো যারা আমরা সাধারণ রয়েছি, আমরা চাই আমরা সুন্দর করে মিলেমিশে এই দেশে বসবাস করব, আমরা সুন্দরভাবে ব্যবসা করব, আমরা সুন্দরভাবে নিরাপদে আমরা আমাদের বাড়িতে ফিরব এবং দুবেলা দুমুঠো ভাত আমরা খেয়ে নিশ্চিন্ত মনে আমরা ঘুমাবো। এর চেয়ে বেশি কিছু আমাদের চাওয়া নেই। তো আমি সর্বশেষ আরেকটি কথা আবারও বলবো, রিপিট করে বলবো, কোনো প্রকার বৈষম্য আমরা চাই না। আমরা চাই মাদ্রাসা স্টুডেন্ট এবং জেনারেল স্টুডেন্ট উভয়ই সমান, উভয়কে আমরা এক চোখে দেখতে চাই। আমরা কাউকে আলাদা চোখে দেখতে চাই না।
কারণ সবাইকে নিয়েই আমাদের এই বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।